আজকে আমরা হ্যাশিং মেথড থেকে শুরু করব। ইনস্টেড যে পিডিএফ ফাইলটা সেটা ইয়ারতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, হ্যাশিং হচ্ছে একটা সার্চ টেকনিক। আমরা সার্চিং বলতে বোঝায় যে কোনো কিছু খুঁজে বের করা, একটা নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে বা কোনো একটা ইনফরমেশনকে, কোনো একটা ডেটাকে খুঁজে বের করাটা হচ্ছে সার্চিং। এই যে খুঁজে বের করা হয় এটা নিশ্চয়ই একটা টেকনিক, তাই না? তো এরকম হতে পারে যে এখানে 50 জন স্টুডেন্ট ক্লাস করছে, এর মধ্যে স্পেসিফিক একজন হয়তো জারিফকে খোঁজা হচ্ছে। এই খোঁজার জন্য অনেকগুলো পদ্ধতি হতে পারে, মানে খুঁজে বের করার জন্য পদ্ধতি অনেক রকম হতে পারে। তো এরকম অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে হ্যাশিং। তার মানে হচ্ছে হ্যাশিং হচ্ছে একটা সার্চ টেকনিক মেথড, যার সাহায্যে কি খোঁজা হবে, কি সার্চ করব, ডেটাকে সার্চ করব। কোথায় সার্চ করব? আমরা ডেটা কোথায় রাখি? আমরা ডেটা কোথায় রাখি? মেমোরিতে। তার মানে হচ্ছে হ্যাশিং ইজ এ সার্চ টেকনিক টু ফাইন্ড আউট সাম মেমোরি অর ইনফরমেশন ইন মেমোরি। মেমোরিতে কোনো নির্দিষ্ট এলিমেন্ট বা ডেটাকে খোঁজার একটা পদ্ধতি হচ্ছে হ্যাশিং। ঠিক আছে, এই হ্যাশিং পদ্ধতির জন্য আমাদের আগে একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এরকম হ্যাশিং টেকনিক আরো রয়েছে, মানে এরকম সার্চ টেকনিক, এটা যেহেতু একটা সার্চ টেকনিক, সার্চিং টেকনিক, এরকম আরো কিছু সার্চিং টেকনিক রয়েছে। এই হ্যাশিং ছাড়াও আরো রয়েছে লিনিয়ার সার্চ, আর আছে বাইনারি সার্চ। ঠিক আছে, কয়েকটা সার্চিং টেকনিক আছে। এর মধ্যে আমরা যেটা এখন দেখতেছি সেটা হচ্ছে হ্যাশিং। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো আমরা একটা তোমাদের কথাই চিন্তা করি। তোমাদের সবার একটা আইডি নাম্বার আছে, সাপোজ হচ্ছে 2120101001, 2120101034, 2120101054, 2120101057। এরকম স্টুডেন্টদের আইডি নাম্বার রয়েছে। ঠিক আছে, একজন তোমরা যখন আমরা কি করি ইয়ারবিতে, দেখো আমরা ইয়ারবিতে যখন একজন স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ করি তখন ওই আইডির ইনফরমেশনগুলো আসে, কিন্তু সব ইনফরমেশনই কিন্তু আসে না। কারণ হচ্ছে শুধুমাত্র হয়তো তার পার্সোনাল ইনফরমেশন আসতেছে, কিন্তু তার রেজাল্ট কিন্তু সাথে সাথে আসতেছে না, তার অ্যাকাউন্টস সাথে সাথে আসতেছে না। অ্যাকাউন্টসের জন্য নিশ্চয়ই কোনো স্পেসিফিক কোনো একটা সার্চ দিতে হবে ওই আইডির সাপেক্ষে, ওই স্টুডেন্টের সাপেক্ষে। আবার মনে করো তার রেজাল্ট দেখার জন্য একভাবে সার্চিং করতে হবে, তার ইনফরমেশনের জন্য একরকম হবে, তার প্রিভিয়াস রেজাল্ট দেখার জন্য একরকম হবে, তার কারেন্ট রেজিস্টার্ড কোর্সেস দেখার জন্য একরকম হবে। মানে একটা সার্চিংয়ে যখনই এই আইডির রেসপেক্টিভ আমি সার্চ করি তখন যে সব ইনফরমেশনই আসে তা নয়, যতটুকু আমি লিমিট করে রাখি ততটুকু আসে। যদি সবগুলোই রাখতাম তাহলে সবই আসতো। তার মানে হচ্ছে এখানে লিমিটেশনের ব্যাপার আছে, মানে সার্চ করতেছি ফুল ডিটেলস না এসে একটা লিমিট পরিমাণ আসে, কারণ এটা আর্কিটেক্ট ডিজাইন করাটাই এমন। যদি ফুল ডিজাইনটা করা থাকতো তাহলে ফুলটা আসতো। তো এই যে আইডিটা আমরা যে সার্চ দিলাম, সার্চ দিলে তার রেসপেক্টিভের যে ইনফরমেশন আসতেছে সেই ইনফরমেশন নিশ্চয়ই কোথাও আছে, মেমোরিতে আছে। মেমোরিতে আছে, তো মেমোরিতে যখন থাকে তখন আমরা জানি সেগুলো হচ্ছে নির্দিষ্ট অ্যাড্রেসে থাকে। ইনফরমেশনগুলো মেমোরির স্পেসিফিক কোন একটা অ্যাড্রেসে থাকে। ওকে, তার মানে আমরা ধরে নিলাম এখানে 4টা আইডির কথা আমরা ভাবি, এরকম অনেক হতে পারে। আমরা ধরে নিলাম এইটা হচ্ছে মেমোরির অ্যাড্রেসটা, হয়তো এটা 1001, 1003, 1004, 1005, 1007।
ব্যাপারটা হচ্ছে যখন আমি এই আইডিটাকে সার্চ করছি, সাপোজ এই আইডির ইনফরমেশনগুলো যেখানে আছে নিশ্চয়ই কোনো একটা অ্যাড্রেসের মধ্যে রয়েছে মেমোরি। তাহলে এই অ্যাড্রেসটা সাপোজ ধরে নিলাম যে এই আইডির ইনফরমেশনগুলো এই অ্যাড্রেসে আছে, তো এই অ্যাড্রেসে যে পাবো তা আমি কিভাবে জানবো? মানে আমি যখন সার্চ দিব, আইডিটা লিখে সার্চ করব, তখন নিশ্চয়ই কোনো না কোনো একটা মাঝখানে একটা কোনো না কোনো একটা ফাংশন কাজ করবে। মাঝখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা ফাংশন কাজ করবে, যে ফাংশন বুঝে যাবে এই আইডি দ্বারা সার্চ দিবে এই অ্যাড্রেসটাকে সে রিট্রিভ করবে। সে বুঝতে হবে যে এই আইডি দ্বারা এই অ্যাড্রেসটাকে মেনশন করা হচ্ছে। তো বোঝার জন্য নিশ্চয়ই মাঝখানে কোনো না কোনো একটা মেথড ফাংশন ডেভেলপ করা আছে। এইখানে যে ফাংশনটা করা আছে আমরা খুঁজবো, সেটা হচ্ছে হ্যাশিং একটা ফাংশন রয়েছে। আমরা যখনই এই আইডি দ্বারা আমরা সার্চ করব, তখন এই আইডি কি করবে? হ্যাশিং মেথডের মধ্যে যাবে। হ্যাশিং মেথড বলে দিবে যে এই আইডির রেসপেক্টিভে অ্যাড্রেস হচ্ছে এটা। যখন এই অ্যাড্রেসে যাবে তখন অ্যাড্রেসের ইনফরমেশন বলে শেষ করবে। একইভাবে এই আইডির ক্ষেত্রে হতে পারে যে এটা এখানে আছে, আমরা একটু করে দিই। এই আইডিটাকে যখন সার্চ করব তাহলে এখানে পাবে, এই আইডিটাকে যখন সার্চ করব এখানে পাবে, তবে হ্যাশিং মেথডের মাধ্যমে হবে। এই যে হ্যাশিং মেথড এই কাজটা করবে, এটা তিনটা পদ্ধতিতে করা যেতে পারে। হ্যাশিং তিনটা পদ্ধতিতে এই সার্চিংটা করতে পারে। একটা হচ্ছে ডিভিজন মেথডের মাধ্যমে করতে পারে, একটা হচ্ছে স্কয়ার, যাকে বলা হয় হচ্ছে মিড স্কয়ার, আর একটা হচ্ছে ফোল্ডিং। মানে আমার কথা কি বুঝতে পারছো? মূল ঘটনাটা হচ্ছে আমরা একটা ইনফরমেশন, একটা ডেটার সাহায্যে সার্চ করব মেমোরিতে, ওই আইডির রেসপেক্টিভে ইনফরমেশন দেখাবে। তো ইনফরমেশন থাকে মেমোরির অ্যাড্রেসে, আমরা জানি কোনো না কোনো একটা নির্দিষ্ট অ্যাড্রেসে আছে। ওই অ্যাড্রেসটা কিভাবে টের পাবে? এই আইডি কিভাবে বুঝতে পারবে যে আইডি হচ্ছে এটা, মানে অ্যাড্রেস হচ্ছে এটা? এই আইডিটা যখন সার্চ দেব তখন সে কিভাবে ফিল করতে পারবে যে অ্যাড্রেস হবে 1004? এই যেভাবে পাবে এইখানে পাবে হচ্ছে হ্যাশিং ফাংশনের মাধ্যমে। এই হ্যাশিং ফাংশনের তিনটা পদ্ধতি রয়েছে, তিনটা কোনো না কোনো একটা পদ্ধতির মাধ্যমে পাবে। বুঝাইতে পারতেছি? তো এখানে আমরা মূল কাজ কি করতেছি? অ্যাকচুয়ালি সার্চিং করতেছি। কিসের মাধ্যমে? ফাংশনের মাধ্যমে, হ্যাশিং ফাংশনের মাধ্যমে। হ্যাশিং ফাংশনের মাধ্যমে সার্চ করতে গেলে হ্যাশিং ফাংশনের তিনটা মেথড রয়েছে, তিনটার যে কোনোটা ফলো করতে পারে। তার মানে আমাকে এখন একটা একটা করে যদি আমরা জানতে পারি এবং প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। বুঝাইতে পারছি? আমরা একটা এক্সাম্পলে যাই, আমরা 1 বাই 1 চেক করি। এর আগে কিছু ইনফরমেশন বলে নেই, সেটা হচ্ছে যদি আমরা এভাবে দেখি, এইখানে এইচ দ্বারা বোঝানো হয় ওই হ্যাশিং ফাংশনটাকে, যে ফাংশনের কথা বলছি ফাংশনটাকে, অর্থাৎ এটা হচ্ছে হ্যাশিং ফাংশন। এইখানে কে দ্বারা বোঝানো হয় কি, অথবা এটাকে বলা হয় এলিমেন্ট, অথবা এটা ডেটা, অথবা এটা ইনফরমেশন। ঠিক আছে, এখানে কে দ্বারা কিটাকে বোঝানো হয়। এই কি কোনটা? এই যে এখানে এই আইডিটাকে যদি আমি সার্চ করি, এই আইডিটাই হচ্ছে আমার কি, এটাই আমার ডেটা, এটাই হচ্ছে আমার ইনফরমেশন। আর এটা গোস টু বোঝায় এর হলো লোকেশন। লোকেশন মানে এখানে ওই অ্যাড্রেস, অ্যাড্রেসটা কার অ্যাড্রেস হবে? ডাটা যেখানে আছে স্যার, মেমোরির অ্যাড্রেস যেখানে রয়েছে। তার মানে আমরা হ্যাশিং ফাংশন কাজ করবে একটা কি এর মাধ্যমে, যদি করে তাহলে আমরা যেটা পাবো আউটপুট, সেটা পাবো হচ্ছে মেমোরির অ্যাড্রেসটা ওই রেসপেক্টিভ ডেটা বা আইডির সাপেক্ষে। বুঝাইতে পারতেছি? সবাইকে বুঝতেছি? ওকে, তার মানে হচ্ছে এখানে ইনপুটটা হচ্ছে আমার এই এলিমেন্ট, আউটপুটটা হচ্ছে আমার অ্যাড্রেস। বুঝাইতে পারছি? তো আমরা যদি হ্যাশিংটাকে একটা ফাংশন হিসেবে কল্পনা করি, তার যেহেতু ফাংশন
ফাংশন মানেই সেখানে ইনপুট এবং আউটপুট থাকবে। ইনপুট হচ্ছে আমাদের কি মানে ডেটা, আর আউটপুট হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেসটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই হ্যাশিং এর সাহায্যে কেন করব? হ্যাশিং এর সাহায্যে করলে বেনিফিটটা কি? অবশ্যই বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে অন্যান্য যতগুলো সার্চিং মেথড রয়েছে, লিনিয়ার, বাইনারি, এগুলোও ভালো, সবগুলো অ্যাকচুয়ালি ভালো, কিন্তু অ্যাডভান্স টেকনিকে দেখা যায় যে হ্যাশিং ফাংশনটা ইউজ করা হয়। এর সুবিধাও আছে, অসুবিধাও আছে। ইন জেনারেলি অলমোস্ট আমরা যা দেখি সবকিছুরই কিছু অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস থাকে। এই হ্যাশিং ফাংশনের সবচাইতে বড় যে সুবিধা সেটা হচ্ছে এটাকে খুব সহজে কম্পিউটিং করা যায়, মানে খুব সিম্পল কম্পিউটিং হয়, মানে খুব ইজিলি এটা কম্পিউটিং হয়, মানে ক্যালকুলেশন স্পিডটা, এই যে তিনটা মেথড আছে যখন সার্চ করা হয় এর তিনটার যে কোনো মেথডটাই হচ্ছে খুব সিম্পল এবং ইজি। সো যেহেতু সিম্পল এবং ইজি, সো এক্সিকিউট টাইমটাও কম লাগবে, টাইম কমপ্লেক্সিটি, সো কমপ্লেক্সিটিটা কম। কি কমপ্লেক্সিটি? টাইম কমপ্লেক্সিটিটা কম লাগবে। এটাই কি স্পেস কমপ্লেক্সিটির কোনো কাজ আছে? নাই, এই ফাংশনের কোনো কাজ নাই, এই জন্য এটা খুব গুরুত্ব বহন করে না, কিন্তু টাইম কমপ্লেক্সিটিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। যেহেতু টাইমটা কমিয়ে দিচ্ছে, সো এক্সিকিউটের পরিমাণটা কি হবে? বাড়বে, অল্প সময় এক্সিকিউট বেশি হতে পারে। আর একটা বড় সুবিধা হচ্ছে এই যে হ্যাশিং ফাংশনটা যদি আমরা মেমোরিতে কাজ করতে চাই, যদি আমরা এই মেথড ফলো করতে চাই, তাহলে আমাদের যে ইনফরমেশন সেটা মেমোরিতে থাকতে হবে হ্যাশিং টেবিলের মাধ্যমে। যদি আমরা হ্যাশিং ফাংশনের মাধ্যমে কাজ করতে চাই তাহলে আমাদের মেমোরিতে ডেটা থাকতে হবে। তো থাকবে কি অবস্থায়? মেমোরিতে ডেটা থাকতে হলে সেটা থাকতে হবে হ্যাশ টেবিলের মাধ্যমে। হ্যাশ টেবিলের মাধ্যমে ডেটা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হ্যাশ টেবিল। হ্যাশ টেবিল হচ্ছে অনেকটা একটা ডিস্ট্রিবিউটেড সিকোয়েন্স মানে টেবিল। এটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর উপায়টা হচ্ছে আমাদের ডেটা মেমোরিতে যখন রাখি আমরা এটাকে সর্টিং করেও রাখতে পারি, মানে সিরিয়ালি রাখতে পারি, আবার সিরিয়ালি না করেও রাখতে পারি। যদি সিরিয়ালি করে রাখি তাহলে সুবিধাটা বেশি, সিরিয়ালি না করে রাখলে পরে একটু বেশি টাইম লেগে যায়। মানে হচ্ছে সিরিয়াল করা থাকলে সার্চ করা সহজ, অনায়াসে কততম পজিশন অনায়াসে বের করা যায়। আর যখন সিরিয়াল করা নেই, একদম ডিস্ট্রিবিউটেড অর্ডার পজিশনে রয়েছে, তখন সার্চ করতে গেলে ঠিক পজিশন বোঝা যায় না কোথায় আছে, তখন সবাইকেই সার্চ করতে হয়, যখন অ্যান্সারটা বের হয় তখন রেডি হয়। তার মানে এখানে যখন অর্ডার মেইনটেইন করে সেটা ইজি হয়, অর্ডার মেইনটেইন না করলে ইজি হয় না। ঠিক তেমনি ভাবে এই হ্যাশ টেবিলের বড় সুবিধা হচ্ছে যখন হ্যাশিং ফাংশন কাজ করে তখন হ্যাশিং ফাংশনের এই তিনটা মেথডই প্রচুর পরিমাণে মেমোরি ওয়েস্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদিও তার সলিউশন, বেটার সলিউশন আছে, মানে যে সলিউশনের মাধ্যমে এটাকে রিমুভ করা যায়, মানে অনেকটা ইগনোর করা যায়। কিন্তু ইন জেনারেলি যখন আমরা এখানে প্র্যাকটিস করতে যাব দেখবো এই তিনটা মেথডে এই মেমোরি প্রচুর পরিমাণে ওয়েস্ট হবে, নষ্ট হবে। যদিও তার ভালো সলিউশন রয়েছে যার মাধ্যমে এটাকে সলভ করা যায়, কিন্তু ইন জেনারেলি ভাবে দেখা যায় যে ওয়েস্ট হতে যায়। এই ওয়েস্টটাকে ঠেকানোর জন্য সবচেয়ে প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে ডেটাটাকে হ্যাশ টেবিলে রাখা। হ্যাশ টেবিলে রাখলে অবশ্যই এটা ডিস্ট্রিবিউটেড সিকোয়েন্স অর্ডারেই রাখতে হবে, অবশ্যই ডেটাটাকে ডিস্ট্রিবিউটেড সিকোয়েন্স অর্ডারেই থাকতে হবে, কোনো না কোনো মেমোরি অ্যাড্রেসের সিকোয়েন্সেই থাকতে হবে, থাকবে, এমনটাই থাকবে। বুঝাইতে পারছি? ওকে। যদি হ্যাশিং ফাংশন বাই টেবিলের এক্সাম্পলের কথা বলি, যে রিয়েল লাইফে কোথায় এটা এক্সাম্পল ব্যবহার করা হয় তখন কোথায় বললাম? অলরেডি কিন্তু আলোচনা করছিলাম আমি তোমাদের ইআরপি সিস্টেমটা নিয়ে। তোমাদের স্টুডেন্ট আইডি রিসার্চ কোথায় করতেছে? ইআরপি সিস্টেম। এটাই একটা বড় এক্সাম্পল, তোমাদের যে ইআরপি সিস্টেম সেটাই হ্যাশিং এর একটা বড় এক্সাম্পল। ঠিক আছে? অথবা মনে করো আমরা যখন এই যে ইসিতে সার্চ করি, গুগলে সার্চ করি, এই সার্চিং যদি এই মেথড ফলো করা হয়ে থাকে তাহলে হবে। অনেক কোম্পানি তাদের ডেটাগুলো কোনো না কোনো এই ফরম্যাটে রাখে। যখন আমরা সার্চ দিই, সাপোজ হয়তো আমরা অ্যামাজনে সার্চ দিলাম, দেখা গেল তার যে কোনো একটা আইটেম যেভাবে রাখা আছে সেটা হয়তো এই হ্যাশিং এর কোনো না কোনো মেথডে রাখা আছে। আমরা সার্চ দিতে জানি না ভিতরে কি করে কাজ হয়, কিন্তু কাজ হয়ে আমাদের রেজাল্ট আসে। এই যে ভেতরে কাজটা হয় নিশ্চয়ই কোনো না কোনো একটা ফাংশন
কাজটা করে দেয়। তো কিভাবে করে দেয় আমরা সেটা দেখব। আচ্ছা, এই পর্যন্ত কোনো কথা আছে নাকি? ডিস্ট্রিবিউটেড সিকোয়েন্সটা প্রথমত ধরে নাও ডেটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে ডেটাগুলোর ভিতরে ক্যাটাগরি থাকবে, মানে ডেটা আর ভেরিয়েবল হতে পারে 5টা। যেমন ধরো স্টুডেন্ট আইডি একটা, স্টুডেন্ট নেম, স্টুডেন্টের ডিপার্টমেন্ট, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে তার সেল নাম্বার, সবই কিন্তু ভিন্ন ভিন্ন, তবে একই জাতীয় আছে। মানে স্টুডেন্টের আইডি বললে সব ইন্টিজার টাইপেরই হবে, নাম বললে সব স্ট্রিং টাইপেরই হবে, তারপরে ধরো যদি তোমাদের অ্যাড্রেস বলি এখানে একটু মিক্স থাকতে পারে, মানে ক্যারেক্টারও থাকতে পারে, ইন্টিজার নাম্বারও থাকতে পারে, তাই না? ডিভিজন নাম্বার হতে অবলিক দিয়ে থাকে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, মিক্স থাকতে পারে। কিন্তু এই যে টেবিল আকারে থাকে, যে টেবিলের যে ভেরিয়েবলগুলো হয়, ফিল্ডগুলো হয়, এই ফিল্ডগুলোর ক্ষেত্রেও ডেটাগুলো এই ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকে। মানে একই ক্যাটাগরির ডেটাগুলো এক সাইডে থাকে, আর এক সাইডে একই ক্যাটাগরির ডেটাগুলো আর এক সাইডে থাকে, একটু মেমোরি সাইড বাই সাইডলি থাকে। এই কি হয়েছে তোমাদের? পানি খেতে যাইবো লাইন কে ধরছে। আচ্ছা, এতক্ষণ যতটুকু বললাম এটুকু কিন্তু কথা আছে। এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। যেমন ধরো হ্যাশিং কি, হ্যাশিং ফাংশন কি, হ্যাশ টেবিল কি, হ্যাশিং ফাংশন কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে? হ্যাশিং ফাংশনের টাইপস, কয়টা টাইপস রয়েছে, তারপরে হ্যাশিং ফাংশন কিভাবে কাজ করে, হ্যাশিং ফাংশন কিভাবে কাজ করে এখানে কিন্তু এক্সপ্লেন হয়েছে। আইডি দিয়ে হ্যাশিং ফাংশনের মাধ্যমে অ্যাড্রেসটাকে করতে হবে, এইজ কি, কি এর মাধ্যমে হ্যাশিং ফাংশন কি এর মাধ্যমে মেমরি অ্যাড্রেসটাকে লোকেট করে, ডিফাইন করে, ইনফরমেশনকে রিট্রিভ করে। এই ফাংশনের কাজ তিনটার যে কোনো পদ্ধতিতে করে, ঠিক আছে না? তার প্রোগ্রামিং এ যেমন ফাংশন আছে ওই রকম ফাংশন আছে এটা স্যার। প্রোগ্রামিং যেমন জাভাতে ফাংশন আছে স্যার, এই কথাটা কিভাবে কি বলবো আছে মজা থেকে পড়ব? আমরা এখন যে মেথডটা দেখব সেটা হলো ডিভিজন মেথড। ডিভিজন মেথড শব্দটা দ্বারাই বোঝা যাচ্ছে যে এখানে ডিভিজর বলতেই তো আমরা বুঝি কি, ভাগ করা, ডিভাইড, ঠিক আছে? স্যার তিনটা সার্চ টেকনিকের কথা বললাম না, এর মধ্যে হ্যাশিংটাই কেন ইউজ করা হচ্ছে স্যার? বাকি দুটো ইউজ করা হচ্ছে না। লিনিয়ার আর একটা বাইনারি, না ওগুলো ইউজ করা হয়, এগুলো সবই ইউজ করা হয়। আমরা এখানে হ্যাশিংটা শিখব। লিনিয়ারটা এবং বাইনারি দুটো পর্যায়গুলো সামনে পাবো। তো এই ডিভিশন মেথড বের করার জন্য একটা ফর্মুলা আছে। যদি ফাংশন, হ্যাশিং ফাংশনটাকে আমরা এইভাবে লিখে থাকি, হ্যাশিং ফাংশন উইথ কি, হ্যাশিং ফাংশন উইথ কি, এটা হচ্ছে কে মড পি। এইখানে কি, এটা তো আমরা বুঝতেই পারতেছি কি, এটা হচ্ছে কি, পি হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে লার্জেস্ট প্রাইম নাম্বার। তবে এখানে লার্জেস্ট প্রাইম নাম্বার এইটি হচ্ছে অ্যাকচুয়াল মানে ফর্মুলা, কিন্তু আমরা যারা ইউজাররা ইউজ করি, আর্কিটেকচাররা ডেভেলপ করি, তখন আমরা কিছুটা নিজেদের মতন করতে পারি। তবে সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন মেনে চয়েস করতে হয়, সেক্ষেত্রে প্রবলেম বেশি হয়। আমরা ইন জেনারেলি যেটা করবো, লার্জেস্ট প্রাইম নাম্বার বলতে এখানে ধরে নিব আমাদের যে মেমোরি অ্যাড্রেসটা আমরা ইন্ডেক্সিং করব, এই ইন্ডেক্সিং এর মধ্যে সবচাইতে প্রাইম নাম্বার যেটা বড় হবে আমরা সেটাকে চুজ করব। উদাহরণ হিসেবে ধরো এখানে এই মেথডগুলো করানোর সময় প্রত্যেকটা মেথডে লিমিটেশন আছে, তবে প্রত্যেকটা লিমিটেশনই ওভারকাম করা পসিবল, মানে সলিউশন মেথড আছে। তো ফার্স্ট টাইমে আমরা দেখব যে এখানে অনেক মেমোরি ওয়েস্ট হয়ে যাবে, এটাকে সলিউশন করার উপায় আছে। আগে আমরা ইন জেনারেল ফর্মুলাটাকে আগে দেখব, সলিউশনটা পরে হবে।
এখানে আমরা সাপোজ একটা নিয়ে থাকি, এখানে নেই, এটা হচ্ছে মেমোরির ইন্ডেক্স নাম্বার, আর এইখানে হয়তো আমরা ডেটা রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি কম্পিউটারে তো আমরা প্রোগ্রামিং এর সাহায্যে করে ফেলি, কিন্তু আমাদের ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা বোঝার জন্য আমাদের কি করা দরকার? আগে একটা সিম্পল ওয়েটাকে বোঝা দরকার যে কাজটা কিভাবে হচ্ছে। বাকি কাজটা এখানে বড় ইন্ডেক্স নাম্বারগুলো তো মেমোরির 1001 বা 4 ডিজিটের বা ইসের হয়, 2 ডিজিটের অনেক হতে পারে। কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে কাজটা কিভাবে হয়, ক্যালকুলেশনটা কিভাবে হয়, এটা বোঝাটা খুব জরুরি। অ্যাকচুয়ালি এখানকার ইন্ডেক্সিংটা ছোট বড়টা ব্যাপার না, কারণ কাজটা তো প্রোগ্রামারের কাজ, ডেভেলপ করে দেওয়া। আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশনটাকে বোঝা কিভাবে কাজটা হচ্ছে। এই কারণে আমি ইন্ডেক্সিংটা সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এইখানে আমাদের যে ডেটা আছে সেই ডেটাগুলো হচ্ছে এরকম, মানে সার্চিং ডেটাগুলো, সাপোজ মনে করো 52, 91, 67, 48, 24 আর 83 না। তো এখানে এই ফর্মুলাটাকে যদি আমরা সবসময় ইউজ করি, তার মানে হ্যাশিং কি মানে হচ্ছে আমার এই ডেটাগুলো 52 ইকুয়াল, এখানে হচ্ছে কে মানে এই ডেটাটাই, এখানে মড আসলে কি মডুলাস মনে আছে? মডুলাস মানে হচ্ছে সবসময় রিমাইন্ডার ভ্যালুটা নেবে। আর এখানে বলতেছি পি হচ্ছে আমরা প্রাইম নাম্বার নিব বড়টা। তো আমাকে আগে থেকে মেমোরি অ্যাড্রেসের এইখানে ইন্ডেক্সিংটা চেক করতে হবে। প্রথম কাজ, এই যে মেমোরি ইন্ডেক্সিং করলাম, এই ইন্ডেক্সিংটাকে আগে চেক করতে হবে যে এখানকার সবচেয়ে বড় প্রাইম নাম্বার কোনটা, এখানে বড় প্রাইম নাম্বার কোনটা হবে, 7। এইটা হচ্ছে আমাদের পি, তাই না? আমাদের এই যে মেমোরি, এই জায়গাটা কিন্তু নির্দিষ্ট করে নিয়েছি যে মেমোরির আমি এই জায়গাটুকুর মধ্যে ইনফরমেশনগুলোকে রাখতে চাচ্ছি। বুঝাইতে পারছি? প্রথমে মেমোরির সাইজটাকে, কারণ আমরা যখন ডেটা রাখি, যখন এইভাবে আমরা লিখি A=5, আগে থেকে কিন্তু মেমোরিতে 4 বাইটের জায়গা ফিক্সড হয়ে যায়, তারপরে না ডেটাটা স্টোর হয়। তো আমরা যে এখানে এই ডেটাগুলো রেখেছি, ধরে নিচ্ছি ডেটাগুলো সাপোজ মেমোরির এতটুকু স্পেসের মধ্যে আছে, ওই স্পেসের মধ্যে আমরা ধরে নিলাম যে মানে ক্যালকুলেশন করে বের করলাম যে এটা হচ্ছে লার্জেস্ট প্রাইম নাম্বারটা। ঠিক আছে? কিভাবে করতে হয় প্রাইম নাম্বার ডিফাইন, এটা মনে হয় তোমরা জানো। এই ইন্ডেক্সিং এর নাম্বারটাকে, এখানে যে নাম্বারগুলো আছে এর ভিতর থেকে চেক করে বের করতে হবে যে কোনটা সবচেয়ে বড় লার্জেস্ট প্রাইম নাম্বার। এটা বের করে নিলাম। কোডিং এর পার্টটা বুঝতেছো? প্রোগ্রামিং এর প্রথমে হচ্ছে মেমোরির সাইজটাকে ঠিক করে নাও। মেমোরিতে আমি কত সাইজ দিব সেটা ঠিক করে নাও। এর জন্য তোমরা কি অ্যারে ইউজ করতে পারো, সহজ। কিন্তু ম্যালক কি করেছো? ম্যালক, আচ্ছা ওকে ঠিক আছে, তোমরা অ্যারে দিয়েই করো। তোমরা মনে করো এখানে ডেটা কয়টা আছে? 2, 4, 6টা ডেটা। 5 এর অ্যারে। হ্যাঁ, 5 কি অক্ষরের অ্যারের সাইজ কত হবে? 5 হবে, যাই হোক। না তো আমরা এখান থেকে এটা বের করে নিলাম, তার মানে এখানে হবে 7। এটা কত আসবে? এটা একটু বলো তো। 3 আসবে। কত? 3 আসবে। 7 আচ্ছা, তারপর এটা আসো আমরা একটু বের করি। এখানে 91 mod 7, এগুলো বের করো তো কত আসবে? 67, তার মানে 67 mod 7, তারপর হচ্ছে 48 mod 7, তারপরে আসবে হচ্ছে 24, 83, 24 mod 7, প্রত্যেকটা একটু মানটা বের করে দাও তো। 63 mod 7, একটু বের করো তো কত আসবে? এটা 0 আসবে। এটা 0, তারপরে 6, 6 6, 3 3
আচ্ছা এটা অ্যাকচুয়ালি 767 কত আসবে এখানে? স্যার এটা 4 আসবে, এখানে 4 আসবে, 4 আসবে, এখানে 3 3, এখানে 6 হবে। 6। এখন আসো, যখন প্রথম ডেটাটাকে আমরা সার্চ করেছি, এটা হচ্ছে তার ইন্ডেক্স নাম্বার যেটা বের হচ্ছে, এটা ইন্ডেক্স নাম্বার। তো এটা 3 নাম্বার ইন্ডেক্সিং এ এই ডেটাটার ইনফরমেশন পাওয়া যাবে। এইটা হচ্ছে ধরে নাও তোমাদের আইডির লাস্টের 2 ডিজিটকে আমি ধরো মনে করে নিলাম, সাপোজ 2 ডিজিট 3 ডিজিট। ইন জেনারেল কি হয়, দেখো আইডি গুলোর একটা সিকোয়েন্স আছে, বেশ কিছু সংখ্যা পর্যন্ত সবসময় সেম থাকে, কিছু জিনিস থাকে যেটা একদম ইউনিক, আইডির কয়েকটা ডিজিট থাকে ইউনিক। ওই ইউনিক আইডির নাম্বারগুলোই অ্যাকচুয়ালি সার্চ করা হয়, কারণ বারবার 21 তোমাদের আইডি হয় এখন 21 20 10 1 0, এই লাস্টে তোমাদের দেখো সেখানে 3 ডিজিট ভিন্ন আছে, বাকি সব ডিজিট সেম। তো যখনই প্রথমবার সার্চ করা হয় তখন এই অংশটুকু একবারই লোড করার পরে বারবার আর লোড করা হয় না, ওগুলো ক্যাশে রেখে দেওয়া হয়, বারবার পুনরায় ইউজ করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই 3 ডিজিট ধরে ধরে কাজটা বেশি করা হয়, এতে কি হয়, টাইম কমানো যায়, এক্সিকিউশন টাইমটা কমানো যায়। প্রত্যেকবার এই 11 ডিজিটকে সার্চ করতে গেলে কিন্তু সময়টা বেশি নষ্ট হবে, যে কারণে কিন্তু এই কাজটা করা হয়। তো আমরা এখানে 2টা করে ধরো ভেবে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা 0 ইন্ডেক্সে থাকবে, এটা 4 ইন্ডেক্সে যাবে, এটা 6 ইন্ডেক্সে যাবে, এটা 3 ইন্ডেক্সে যাবে। আচ্ছা এইখানে আসো, 3 ইন্ডেক্সে অলরেডি একটা ডেটা আছে, তাই না? আচ্ছা এটা 6 এ আবার একটা ডেটা আছে, এই দুটো ডেটা কিন্তু আরেকটা ডেটার সাথে কলিশন হচ্ছে, এটাকে বলা হয় কলিশন। এই যে প্রথমে আমি ডেটাগুলো রেখে আসছি, এখন আবার যখন এই 24 রাখতে যাচ্ছি তখন এই ইন্ডেক্সিংটা পূর্বে অলরেডি আগে থেকে ইন্ডেক্স 3 এটা কিন্তু ফুল, অর্থাৎ ইন্ডেক্স i ইকুয়াল ফুল। এইখানে ইন্ডেক্স i বলতে 3টা, ঠিক আছে? এটা কিন্তু ফুল দেখাচ্ছে, যখন ফুল দেখাচ্ছে তখন সে কি করবে, অথবা 6 যখন দেখাচ্ছে তখন সে কি করবে। এই যে সিচুয়েশনটা তৈরি হয়, মানে একটা ডেটা আগে থেকেই ইন্ডেক্সটা ফুল আছে, যদি ইন্ডেক্সটা আগে থেকে ফুল থাকে এবং পরবর্তীতে আবার সেখানে ইন্ডেক্স পাওয়া যায়, তাহলে যে প্রবলেম ক্রিয়েট হয় সেই প্রবলেমটাকে বলা হয় কলিশন, এটাকে বলা হয় কলিশন প্রবলেম। এই কলিশন প্রবলেম সলিউশন করার উপায় আছে, আমরা এই উপায়টাতে এই কারণে যাচ্ছি না, কারণ হচ্ছে এটা খুব অ্যাডভান্স লেভেলে যায়। আমরা যদি সময়ের সাপেক্ষে ফুল কোর্স শেষে যদি সময় পাওয়া যায়, তাহলে আমরা এই 3টা মেথডের মধ্যে থেকে যে কোনো একটার কলিশনের প্রবলেম করাইতে পারবো। মানে 3টার করাইতে গেলে আমি হিউজ সময় লেগে যাবে, একটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব এর প্রবলেমটাকে সলিউশন করার, এটা একটু এক্সেপশন টাইপের আর কি। তো এদিকে এখনই যাচ্ছি না, আমরা আপনাদের এইটা জেনে রাখতেছি, যদি যখন ইন্ডেক্সিং ফুল দেখাবে, যখন ইন্ডেক্স ফুল দেখাবে তখন হচ্ছে ওই প্রবলেমটাকে বলবো কলিশন প্রবলেম, আর এই কলিশন প্রবলেমের সলিউশন আছে, যে কারণে কিন্তু হ্যাশিং ফাংশন ইউজ হয়। আচ্ছা আসো, এরপরে আসো, এই যে আমরা এই মেথডের মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে করলাম, মড ফর্মুলার মাধ্যমে, এই কারণে এটা ডিভিজর মেথড। এখানে আমরা রিমাইন্ড ভ্যালু যেটা পাচ্ছি সেটাই মূলত আমাদের মেমোরির ইন্ডেক্স নাম্বারটা। বুঝাইতে পারছি? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এখন আসো আমরা কলিশন হয়ে যেত এইখানে এখানে তো আর গেল না, ডেটাটা তো আর গেল না, না এটা তো যাবে, সলিউশন করলে পরে যাবে। 67 এখানে আছে 40। দেখো এরকম হওয়ার পরে এখন আমাদের এই দুইটাকে রাখতে হলে আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে কলিশন, আর এই কলিশনের সলিউশন আছে, কলিশন প্রবলেমের সলিউশন আছে। যে সলিউশনটা যখন আমরা সেট করব তখন সে কি করবে, এই সলিউশনের মাধ্যমে সে এখানে ডেটা রাখতে পারবে। সলিউশনটা কিভাবে হয় সেটার প্রসেসটা ম্যাথমেটিক্যালি একটু ঝামেলাপূর্ণ, ওদিকে যাচ্ছি না। আমি একটা সহজ মানে কিছুটা টেকনিক, মানে এটা যে 100% সবসময় অ্যাকচুয়াল কাজ করবে তা নয়,
তবে কিছু টেকনিকের মাধ্যমে মোটামুটি আন্দাজ করা যেতে পারে, মানে মোটামুটি আনুমানিক ম্যাথমেটিক্যালি আন্দাজ করা যেতে পারে। প্রোগ্রামিং এ কিন্তু ডেভেলপ করতে হলে অবশ্যই মেথডের মাধ্যমেই করতে হবে, বাট ম্যাথমেটিক্যালিতে আমার একটা question, এটা কি শেষ হয়েছে মানে ম্যাথটা করা কি শেষ হয়েছে? শেষের দিকে। কোশ্চেনটা আরেকবার বলেন মানে ফার্স্টের জায়গাটা। আচ্ছা, আরেকবার রিমাইন্ড দিচ্ছি, আমরা ডিভিশন মেথডে সার্চ করতে যাচ্ছি। তো আমাদের ডিভিশন মেথডে সার্চ করতে গেলে এইটা ফর্মুলা, আর এইটা হচ্ছে আমাদের ইনপুট ডেটা। এই হলো ডেটা যেটা আমরা মেমোরিতে সার্চ করে দেখব কোথায় আছে, কোন ইন্ডেক্সে আছে, মেমোরির কোথায় আছে। ইনডেক্সগুলো কি দেওয়া থাকবে? মেমোরিতে, এটা তো মেমোরি, এটা হচ্ছে মেমোরি। মেমোরিতে তো ইন্ডেক্স দেওয়াই থাকে, মেমোরির অ্যাড্রেস আছে না, সেই অ্যাড্রেস, ওই অ্যাড্রেস কোনগুলো, এই ইন্ডেক্সিং গুলো এই অ্যাড্রেস। যে অ্যাড্রেসটাকে আমি আগে প্রথমে মেমোরির সাইজটাকে ফিক্স করে নিয়েছি, যে সাইজ কত হবে, সাইজ হচ্ছে 0 to 9। এই 0 to 9 এর মধ্যে লার্জেস্ট প্রাইম নাম্বারটা আমরা নিয়েছি এইখানকার p এর জন্য, যেটা আমরা পেয়েছি 7। আর এখানে কি মানে হচ্ছে কি, অর্থাৎ এই ডেটাগুলো এই ফরম্যাটে একটা একটা করে সার্চ দিলে যে রিমাইন্ডার গুলো করছি, এই রিমাইন্ডার গুলোই হচ্ছে ওই মেমোরির অ্যাড্রেস নাম্বার। স্যার যেমন এখানে 3 মানে এই ডেটাটা আছে হচ্ছে মেমোরি 3 নাম্বার ইন্ডেক্স। আর এখানে তো ডেটা আছে 6টা, তাহলে আমরা 9টা নিছি কেন? বেশি নিলে হবে। আসলে আমি एग्जांपल দেওয়ার জন্য বোঝাইছি, অ্যাকচুয়ালি মেমোরিতে তোমার সাইজ নিছো আর ডেটা রাখতে চাচ্ছ 10টা, সেটা কি পসিবল না, তার মানে ওখানে ওভারলোডিং হবে, ওটা আলাদা কনসেপ্ট। আবার ধরো ডেটা হচ্ছে সাইজ নিছো 9 কিন্তু ডেটা নিছো 6, তার মানে হচ্ছে এখানে কি বোঝাই যাচ্ছে যে কিছু মেমোরি ফাঁকা থাকবে। ফাঁকা থাকলে তো সমস্যা স্যার হবে। ফাঁকা থাকলে হচ্ছে আমার memory loss হলো। 9 পর্যন্ত হবে, এটা নিশ্চয় 0 থেকে 9 পর্যন্ত যে হবে মেমোরি সিস্টেম। এটা তো আমি তোমার সাপোজ, এটা তো আমি ধরে নিয়েছি, এটা তো লেট, আমি ধরে নিয়েছি যে মেমোরি অ্যাড্রেস, মেমোরির অ্যাড্রেস কত সেটা তো সার্চ করে বের করতে হবে। মেমোরির অ্যাড্রেস কিভাবে সার্চ করে, পয়েন্টারের সাহায্যে একটা ভেরিয়েবলের কি বের করতে হয়। এভাবে প্রিন্টএফ যদি করি, যদি একটা ভেরিয়েবল x হয় তার মধ্যে আমরা 4 রাখি, খেয়াল করো যখনই x নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি মানে কি ঘটে, মেমোরিতে সে 4 বাইট জায়গা নেয়। কার রেসপেক্টিভে, এই জায়গাটুকু মনে করো x এর জন্য নির্ধারণ হয়ে গেছে, এইটার একটা অ্যাড্রেস নিশ্চয়ই আছে। সাপোজ ওই অ্যাড্রেসটা ধরে নাও এইটা, সেটাকে আমরা দেখতে পাই, জানিও না, আমরা বের করতে পারি। কিভাবে বের করি, এইটা মন দিয়ে শোনো, যখন আমি x করলাম, ডিক্লেয়ার করলাম এখানে, তখন সে মেমোরিতে এই জায়গাটা লিখছে, নিশ্চয়ই কোনো একটা অ্যাড্রেসে রাখছে। ওই অ্যাড্রেসটা আমরা কিভাবে জানতে পারি, নিশ্চয়ই কোনো না কোনো মেথডের মাধ্যমে জানতে হবে। এইভাবে জানা যায় ওই x ভেরিয়েবলের অ্যাড্রেস কত সেটা এই ফরম্যাটের মাধ্যমে রিট্রিভ করা যায়, দেখা যায়। এইভাবে কোডটা যদি লিখি তাহলে এখানে প্রিন্ট করে দিবে 1001, ওর অ্যাড্রেসটা বলে দিবে। এই অ্যাড্রেসগুলোই হচ্ছে ইন্ডেক্সিং। আমি এখানে এটা ধরে নিয়েছি এভাবে, বাট অ্যাকচুয়ালি মেমোরিতে যেটা থাকে সেটা আমরা কোডিং করে তো বের করতে হবে। এখানে তুমি ধরে নাও যে এখানে হয়তো 100, এটা 1001, 1002, 1003 এইভাবে মেমোরি অ্যাড্রেস থাকে। কারণ কত বড় নাম্বার দিয়ে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে তোমাকে ম্যাথমেটিক্সটা বোঝাইতে গিয়ে আমাকে বেশি প্রবলেম ফেস করতে হবে। এই জন্য সিম্পলি ভাবে নিয়েছি যাতে বোঝা যায় যে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার এই অ্যাড্রেসগুলো, ওই ইন্ডেক্সিংগুলো এইভাবে বের করে নিয়ে আসতে হয়। চেক করতে যখন আমি ভেরিয়েবল দিব, ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে প্রিন্ট করতে হবে। অ্যাড্রেসগুলোকে আমার এরকমভাবে নিয়ে আসতে হবে। ওই অ্যাড্রেসের ভিতর থেকে দেখতে হবে লার্জেস্ট প্রাইম নাম্বার কোনটা আছে, সেই প্রাইম নাম্বারটাকে পি ধরে তারপরে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। এবং যখন এখানে ডেটা যাবে তখন রিট্রিভ করলে দেখা যাবে যে হ্যাঁ এই ডেটাটা ঠিক এই ইন্ডেক্সিংয়েই পাওয়া যাচ্ছে, এই ডেটাটা এই ইন্ডেক্সিংয়েই পাওয়া যাবে। ইন্ডেক্সিং ধরে ধরে স্টোর হবে। বুঝাইতে পারছি? এখানে শুধু আমরা শেখাচ্ছি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। আর কথা হলো এখানে আমরা ডেটা যতটা নিব ততই কি মেমোরি সাইজ নিব নাকি বেশি নিলেও সমস্যা নাই, এটা জানতে চাচ্ছি। মনে করো, আর এটা হলো সাইজ, আমরা মেমোরিতে সাইজ নিলাম 10 বাইট, আমার ডেটা হচ্ছে 5টা। তার মানে বুঝতে পারছি যে ডেটা অনেক কম হতেও
পারে, এমন হতে পারে যে 10-22 জায়গায় লাগছে, হতে পারে। সাপোজ মনে করো, কারণ কোনো ডেটা অনেক হিউজ বড়, আর বেশি জায়গা নিল মনে করো। আবার মনে করো এমন হলো যে 5টা ডেটা সম্পূর্ণ জায়গা নিল না, কিছু জায়গা নিল, কিছু জায়গা পড়ে থাকলো। পড়ে থাকা জায়গাটা তাহলে কি হলো, আমাদের জন্য ওয়েস্ট হয়ে গেল, আমাদের জন্য লস। আবার এমন হতে পারে যে আমার ডেটা 5টা এই 10 বাইটে হচ্ছে না, জায়গাটা আসলে আরো বেশি প্রয়োজন। তখন কি হবে, ওটা ওভারলোডিং কনসেপ্ট মানে সিচুয়েশন ক্রিয়েট হবে। ওভারলোডিং যখন হবে তখন হচ্ছে বুঝতে হবে যে এখানে মানে সাইজের চেয়ে ডেটার সাইজটা বেশি বড় হয়ে গেছে, মেমোরি সাইজের চেয়ে ডেটার স্পেসটা অনেক বেশি হয়ে গেছে, এই কারণে ওভারলোডিং দেখাচ্ছে। ওটা একটা সিচুয়েশন, ওটা একটা কনসেপ্ট। যদি এমন হয় যে জায়গা পড়ে থাকলো, কিছু ফাঁকা জায়গা থাকলো, তার মানে বুঝতে হবে যে এখানে স্পেস আমার ওয়েস্ট হচ্ছে, নষ্ট হচ্ছে। আর যদি এমন হয় যে এখানে 5 ধরনের ডেটা আছে, ক্যাটাগরি 5 ক্যাটাগরির ডেটা আছে, এখন দেখা গেল 2 ক্যাটাগরির ডেটা একই ইন্ডেক্সে চলে যাচ্ছে, একই ইন্ডেক্সে 2 ক্যাটাগরির ডেটা আসতে যাচ্ছে। তার মানে আগে থেকে একটা ক্যাটাগরি আমি তো রেখে দিয়েছি, পরে যখন আরেকটা ক্যাটাগরির ডেটা ওই ইন্ডেক্সে আসতে যাচ্ছে, তখন এখানে 2টা ঘটনা ঘটে। এক হচ্ছে ওভারলোডিং আর এক হচ্ছে কলিশন। কলিশন হচ্ছে ওভারলোড এই কারণেই তো অলরেডি আগে জায়গাটা ফুল আছে, এখন আরো ডেটা রাখতে গেলে হবে না, এটা ওভারলোড দেখাবে, নিবে না, কারণ আগে থেকেই বলবে যে মেমোরি ফুল বা ইন্ডেক্সিংটা ফুল। আর যদি এমন হয় যে আমরা চাচ্ছি যে না এরকম ফুল দেখাইলেও আমরা কোনো না কোনো একটা ইন্ডেক্সিং এ রাখবই, যদি এবং রাখা পসিবল হয়ও, যদি হয়, আগে প্রবলেম হইতে হবে, তারপরে যদি পসিবল হয়, তাহলে যে প্রবলেম ক্রিয়েট হয় সেই ওই প্রবলেমটাকে আমরা বলি, তখন সিচুয়েশনটাকে বলি কলিশন। আর এই কলিশন সিচুয়েশনটা হলে অবশ্যই সেটার সলিউশন আছে, যে সলিউশন করলে পরে এই 24 কেও রাখা যাবে, 83 কেও রাখা যাবে। মানে এটা কোডিং করে চেক করতে হবে, কিন্তু ম্যাথমেটিক্যালি একটা সিম্পল ওয়ের মাধ্যমে জানা যেতে পারে। সেটা হচ্ছে ইন জেনারেলি যখন এই 3 ফুল আছে, এখন আরেকটা যখন ইন্ডেক্সিং 3 আসবে, তখন এই পজিশনে এই ইন্ডেক্সিং এ যখন আসবে দ্বিতীয়বার ডেটা, তখন হচ্ছে এটা কলিশন সিচুয়েশন। এটাকে যখন কলিশন মেথডের মাধ্যমে সলভ করব, তখন সে কি করবে, এর সবসারিতে নিয়ারেস্ট স্পেস কোথায় ফাঁকা আছে সেটাকে খুঁজবে। আপ এটা লেফট এবং রাইট দুই পজিশনে খুঁজবে। মেমোরিতে এখানে তো আমরা বটম টু টপ দেখিয়েছি, মেমোরিতে আসলে লেফট টু রাইট যদি ক্যালকুলেশন করি আমরা, লেফট টু রাইট দিকে যদি হয়, এটা হচ্ছে 0 1 2 3 4 এভাবে। তো এই 3 নম্বরে যখন অলরেডি 3 নম্বরে 52 এখানে অবস্থান করতেছে, এখন যখন 24 এখানে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলিশন সিচুয়েশন হচ্ছে। এটা হ্যাশিং মেথডের মাধ্যমে কলিশন হচ্ছে। এই কলিশনটা যখন সলভ করব, তখন সে এই কাজটা করবে, এই ইন্ডেক্সিং এর সবচেয়ে নিয়ারেস্ট কোন ইন্ডেক্সটা ফাঁকা আছে সেটা খুঁজে বের করবে, সার্চ করবে। যখন এরকম কন্ডিশন আসবে, যদি ইন্ডেক্সিংটা ফুল হয়, তাহলে সে নিয়ারেস্ট ব্ল্যাঙ্ক ইন্ডেক্স কে আইডেন্টিফাই করবে নিয়ারেস্ট ব্ল্যাঙ্ক ইন্ডেক্স। তো যখনই এখানে এসে দেখবে কলিশন, সে একবার লেফট সাইডে একবার রাইট সাইডে সার্চ করবে, একসাথে সার্চিং করে। এই সার্চিং করে সে যখন দেখে সবচেয়ে নিয়ারেস্ট স্পেস কোথায় ফাঁকা আছে, এইটাকে যদি সার্চ করি, তাহলে দেখা যাবে নিয়ারেস্ট স্পেসটা রাইট সাইডে আছে ফাঁকা, এই 1 নাম্বার পজিশনে, 2 নাম্বার পজিশনে লেফট সাইডে দেখা যাবে যে স্পেস ফাঁকা আছে। অথবা এখান থেকে যদি ভাবো, তাহলে এটা ভাবতে হবে বটম টু টপ, তার মানে ভাবতে হবে যে মানে আপ পজিশনে, বটম পজিশনে স্পেস ফাঁকা পাবে। অর্থাৎ কলিশন এর মাধ্যমে যদি সলিউশন এটা করা যায়, তাহলে এটা 2 নাম্বার ইন্ডেক্সিং এ যাবে। অর্থাৎ এই 24 অ্যাকচুয়ালি এই ইন্ডেক্সিং এ আসবে। একইভাবে যখন এই 6 এরটা আসবে, 6 অলরেডি আছে, এখন এখানে আসার পরে সে দেখবে যে নিয়ারেস্ট স্পেস ফাঁকা। তো এইটা নিয়ারেস্ট স্পেসটা দেখা যাচ্ছে যে দুটোই ফাঁকা আছে। দুটোই যখন ফাঁকা থাকবে, সে যে কোনোটাকে চয়েস করতে পারে, নিতে পারে। তো দেখা গেল সে এটাকে চয়েস করে নিতে পারে 83। তুমি যদি এখানেও দাও কোনো সমস্যা নাই, তুমি এখানেও যদি দাও কোনো সমস্যা নাই, নিতে পারে। তো আমাদের ডেটা ছিল 6টা, 6টাই মেমোরিতে রেখেছি, কিন্তু আমাদের 3টা ইন্ডেক্সিং ফাঁকা পড়ে রয়েছে।
4টা। তার মানে হচ্ছে আমাদের এখানে মেমোরি কি হচ্ছে, নষ্ট হচ্ছে। স্যার আচ্ছা আমরা যখন কোডিং করবো তখন তো আমাদের আগে সাইজটা ঠিক করে তারপরে এই ডাটাগুলো বসানো লাগবে। অবশ্যই। তো আমি যেগুলোই ডাটা নেই আমি বুঝবো কিভাবে এটা আমার কত বাইট জায়গায় পাবে বা হয়তো বড় বেশি হইতে পারে বা কম হইতে পারে, কম হলে আমার মেমোরিটা হচ্ছে বাট বেশি হলে তো ওটা করতে হবে। তাহলে এটার সলিউশন কি, আমি বুঝবো কিভাবে আমার কাছে ওটা কত জায়গায় পাবে? এই যেগুলো রাখবো নিশ্চয়ই কোনো ডেটা কি ডিরেক্টলি রাখি না, কোনো ভেরিয়েবলের মাধ্যমে রাখি, ভেরিয়েবলের মাধ্যমে রাখি। তো আমরা কি করি, এইটা এখানে অনেকগুলো ডেটা আছে, এইটার জন্য কি সিঙ্গেল ভেরিয়েবল ইউজ করবা নাকি অ্যারে ইউজ করবা? সিঙ্গেল অ্যারে ইউজ করবা। তো সিঙ্গেল অ্যারে ইউজ যখন করবা, এখানে ডেটা যেগুলো আছে সেগুলো এখানে লিখে নিবা না। এগুলো এরকম এখানে কয়টা ডেটা আছে, 2 4 6, 6টা লিখবা না। এই যে 6 লিখলাম না, এখন আসলে মেমোরিতে কত স্পেস লিখবে। এর ইন্ডেক্সিংটা মেমোরিতে যদি ইন্ডেক্সিংটা মেমোরিতে যদি 100 থেকে শুরু হয়, কত থেকে হবে সেটা তো আমাদের রিটিভ করলে জানতে পারবো। আমরা যেহেতু জানি না, আমরা সাপোজ লেট ধরে নিলাম the first index number of memory is 1, অথবা আরেকটা উদাহরণ ধরে নিলাম যে ইন্ডেক্সিং নাম্বার 0, আমি দুইটাই ধরতেছি। আরেকটা ধরি 100, 3 ডিজিটে ধরি, তিনটা ধরলাম আমি। একজন এক একটা নিলাম। এখন যে যেটাই নাও, ক্যালকুলেশন একই মেথডে। এখন এইটা হচ্ছে আমার ফার্স্ট বা ইনিশিয়াল ইন্ডেক্স নাম্বার, আমি যেটা ধরে নিলাম। এখন দেখো মেমোরিতে কত জায়গা নেই, এই ইন্ডেক্সিং এর যেটা ফার্স্ট ইন্ডেক্সিং নাম্বার সেই নাম্বারটা লিখতে হয়। প্লাস এখানে হচ্ছে সাইজ দিতে হয়, সাইজ হচ্ছে 6। আর এটা যেহেতু ইন্টিজার টাইপের, এটা মেমোরিতে আমরা জানি যে এক একটা জন্য কত 4 বাইট করে জায়গা নেয়। তো এখানে আসবে 4, এখানে যে অ্যাড্রেস আসবে যা আসবে 10, এটা আসবে কত 4 7 24, তার মানে 24। এরপরে আসলো যদি শুধু 0 নেই প্লাস 6 ইন্টু 4, তার মানে এখানে আসবে 24। যদি 100 নেই তাহলে 6 ইন্টু 4, এখানে আসবে হচ্ছে 124। ব্যাপারটা হচ্ছে যদি আমি এটাকে ইনিশিয়ালাইজ করি তাহলে আমার মেমোরি হবে 100 থেকে 1024, 1024 মানে 24টা ইন্ডেক্সিং হবে। এরকম ইন্ডেক্সিং হবে 24টা, আমার ডেটা থাকবে 6টা, তার মানে অধিকাংশ স্পেস নষ্ট হবে। যদি আমরা ইন্ডেক্সিংটা 0 থেকে ধরি তাহলে হবে 24, মানে ইন্ডেক্সিংটা আমরা করব 24 পর্যন্ত, এখানে আমাদের ডেটা লস হবে। এরপর আসলে এটার মাধ্যমে যদি ধরি এটা 101, এখানেও 24, মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কি হবে ইন্ডেক্সিংটা তখন আমরা এখানে কতই হবে 100 এভাবে 24 পর্যন্ত। তুমি বুঝেই যাচ্ছ যে তার নাম্বার কত। তো এটার ক্ষেত্রে লার্জেস্ট প্রাইম নাম্বার কত হবে, নিশ্চয়ই 1000 থেকে শুরু করে 1024 এর মধ্যে যেটা লার্জেস্ট প্রাইম নাম্বার সেটা হবে পি এর মান। এইটার ক্ষেত্রে দেখতে হবে 0 থেকে 24 এর মধ্যে লার্জেস্ট প্রাইম নাম্বার কত হবে 23, মেবি 23 প্রাইম নাম্বার না, তার মানে 23 হবে লার্জেস্ট প্রাইম নাম্বার, মানে এটাকে আমরা 23 দ্বারা মড করতে থাকবো। যদি আমরা এখানে এইটা ধরতাম তাহলে 124 এর মধ্যে 123 মেবি প্রাইম নাম্বার হবে, মেবি স্যার, তাহলে 123 হবে লার্জেস্ট প্রাইম নাম্বার যেটা হবে পি এর মান। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? এখানে মেমোরি লস হচ্ছে, এই মেমোরি লসটাকে কাটানোর জন্য আমাদের কোলেশন মেথডটাকে সলভ করতে হবে। যদি করতে পারি তাহলে এই কোলেশনটা হবে না, মানে লসটা হবে না। কোলেশন মেথডে 3টা কাজ হয়। প্রথমত সে হলো ওয়েস্ট কমায়, মানে মেমোরিতে যে স্পেসগুলো ইউজ হয় না সেগুলোকে সে বের করে দেয়। যখন বের করে দিতে যায় তখন আর একটা প্রবলেম, আসলে এটি একটু বেশি ক্রিটিক্যালে চলে যাবে, এখন কি বলা ঠিক হবে কিনা আমি এই জন্য বলতে চাচ্ছিলাম না। জাস্ট এতটুকু খেয়াল করো, ধরো এই স্পেসগুলো পড়ে থাকলো, তাই না, তাহলে এগুলো তো এক সাইডে স্পেস, সাথে সাথে এগুলোকে রিমুভ করে দেওয়া পসিবল। কিন্তু যদি মাঝখানে কোনো এক জায়গায় এইখানে আছে এখানে আছে, এদেরকে রিমুভ কিভাবে করব, তখন আবার কোলেশন মেথডের আবার এক্সেপশন মেথড আছে, সেটার মাধ্যমে করতে হয়। সো ব্যাপারটা একটু ডিপলি চলে যাচ্ছে, এই জন্য আমি ইনিশিয়াল স্টেজে দেখাচ্ছি যে জাস্ট কোলেশন এরকম। যখনই এটা পাচ্ছি যে অংশটা হচ্ছে না ওটাকে আপাতত কোলেশন প্রবলেম হিসেবে ধরে নাও যে ওয়েস্ট হচ্ছে, এটাকে রিমুভ করা পসিবল, এটার সলিউশন আছে, বাট ওটা একটু বেশি ক্রিটিক্যালে চলে যায়, এই কারণে বলতে চাচ্ছি না। বুঝাইতে পারছি? এখন কি আমার এইটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, ইন্ডেক্সিংটা কিভাবে ধরবো,
তার পরিবর্তে লার্জেস্ট প্রাইম নাম্বারটা কিভাবে পাবো এগুলো কি পেয়েছি? হ্যাঁ, বুঝতে পারছি? ক্লিয়ার? সামনে থেকে দেওয়া বুঝতে চাই খুব হার্ড লাগতেছে। বিজি স্কয়ার মেথড এটা হচ্ছে একটা ফর্মুলার সাথে ইউজ করা হয়, সেটা হচ্ছে ফাংশনটা যদি h কে হয় তাহলে এখানে হচ্ছে k স্কয়ার লোকেট l, মানে হচ্ছে এরকম আমরা একটা ডেটা নিলাম, সাপোজ মনে করা হচ্ছে 3205। এটা আমরা একটা যদি ডেটা নেই তাহলে এটা হচ্ছে আমাদের h, এটা হচ্ছে k, এখানে হলো k স্কয়ার, অর্থাৎ 3205 এটা কি স্কয়ার করতে হবে, তাহলে স্কয়ার করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 10272025, এরকম একটা কি পাবো। এইখানে শব্দটা হচ্ছে মিড স্কয়ার, মিড মানে জাস্ট মিড পজিশনের ভ্যালুটাকে স্কয়ার করা। এইটার ক্ষেত্রে এটা একটা পদ্ধতি যে ডেটাটাকেই স্কয়ার করা, এটা একটা পদ্ধতি যে ডেটাটাকেই স্কয়ার করা। আরেকটা আছে এরকম করা যেতে পারে, এইখানকার যে মিড ভ্যালু সেটার স্কয়ার করা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ডিজিট আছে, মিড করলে পরে আসলে ভ্যালু পাওয়া যায় না। যদি এরকম হয় যে ডিজিটের সংখ্যা ইভেন, ডিজিট বা এলিমেন্ট যদি হয় হচ্ছে ইভেন, তাহলে যেটা করতে হয় মাঝের 2 ডিজিটকে নিতে হয়, মানে যে পজিশন তার নিয়ারেস্ট 2 নাম্বার নিতে হয়। তো এইটা হচ্ছে আমাদের মিড পজিশন, এর নিয়ারেস্ট 2টা ডিজিট বলতে 20, মানে নিয়ারেস্ট 2 ডিজিটকে নিয়ে ওটাকে মিড কল্পনা করা হয়। তখন এখানে আসলে 20, যার উপর স্কয়ার করলে 400। ঠিক আছে, বললাম যে ইন জেনারেলি আমরা যেটা করব যে ডেটা পাবো সেই ডেটাকে স্কয়ার করব, স্কয়ার করে যে রেজাল্ট হবে তার মিড পজিশন ভ্যালুটাকে ইনডেক্সিং নাম্বার মনে করব। তো এটা যদি মিড পজিশন ভ্যালু দেখতে চাই তাহলে এখানে হচ্ছে 4 4, মানে এক কথায় এখানে আছে হচ্ছে আমার ডিজিটগুলো হচ্ছে ইভেন। ইভেন যখন হবে তখন আমরা সবসময় নিয়ারেস্ট 2 ডিজিট নিব। নিয়ারেস্ট 2 ডিজিট মানে আমার এই হচ্ছে মাস পজিশন, মানে মিড পজিশন। নিয়ারেস্ট 2 ডিজিট মানে হচ্ছে আমার 72, ইনডেক্সিং নাম্বার হবে 72। যদি আমরা এইটা করি এক্ষেত্রে এটা একটা পদ্ধতি গেল যে আমরা নিয়ারেস্ট 2 ডিজিট নেব, সেক্ষেত্রে লেফটের এক ডিজিট, রাইটের এক ডিজিট। আমরা এটাও করতে পারি শুধু লেফট থেকে 2 ডিজিট অথবা রাইট থেকে 2 ডিজিট নিতে পারি। অর্থাৎ এইটার ক্ষেত্রে এখানে ইনডেক্সিং নাম্বার 27 ও হতে পারে যদি লেফটের 2 ডিজিট নেই, যদি রাইট 2 ডিজিট নেই 20 হবে, 20 হবে। মানে এখানে 3টা পদ্ধতিতে ইউজ করা যায় যদি ডিজিটগুলো ইভেন হয়। তাহলে আমরা মিড পজিশনের নিয়ারেস্ট 2 ডিজিট নিতে পারি, অর্থাৎ লেফটের এক ডিজিট রাইটের এক ডিজিট,
অথবা লেফটের 2 ডিজিট অথবা রাইটের 2 ডিজিট। অর্থাৎ ইন্ডেক্সিং নাম্বারে এই তিনটার যে কোনোটা ইউজ করা যেতে পারে এই ডেটাটা স্টোরের জন্য। এইটার ক্ষেত্রে কি হবে, এটার আরেকটা উপায় আছে, আমরা এই ডেটার ক্ষেত্রে মিড পজিশন ভ্যালুটাকে নিতে পারি, মিড পজিশন ভ্যালু নিয়ে তার স্কয়ার করতে পারি। করলে যেটা হবে এই 400, তার মানে 400 হচ্ছে তার ইন্ডেক্স নাম্বার, অথবা 2 ডিজিটের হলে হয় লাস্টের দুইটা নিতে হবে, না হলে ফার্স্টের দুইটা নিতে হবে। যদি ইন্ডেক্সিং নাম্বারটা তোমার মেমোরিতে 3 ডিজিটের হয় তাহলে তো 3 ডিজিট মানে বোঝা যাচ্ছে 400 এ চলে যাচ্ছে। যদি হয় 2 ডিজিটের তাহলে আমরা হয় নেব লাস্টের 2 ডিজিট, নাহলে ফার্স্টের 2 ডিজিট। 2 ডিজিটের জন্য মিড পজিশন, অথবা শুধু তুমি মিড পজিশনটাকে নাও তাহলে হবে, মানে হয় মিড পজিশন নাও, না হলে লেফটের দুইটা নাও, না হলে রাইটের দুইটা নাও। বুঝাইতে পারছি? কিছু বললো? আচ্ছা, যে ডেটাগুলো কেবল একটু আগে করলাম, বিভিন্ন ডেটাগুলো নিয়েছিলাম না, 52, 91, 67, তারপর আছে 24, 48, 83, এই যেগুলো নিয়েছিলাম না, এই সবগুলোই এভাবে বের করা যায়। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে হবে 52 স্কয়ার, যা আসবে এখানে আসবে কত আসে 2704 আসে। তো মিড পজিশনের ভ্যালু মানে কত হয় 70, অথবা অন্যভাবে নেওয়া যায় শুধু 24 নেওয়া যায়, অথবা আমরা প্রোগ্রাম যেভাবে ডেভেলপ করব সেভাবে হবে। তবে মিড স্কয়ার মেথড এগুলো সাপোর্ট করে, এগুলো সবই তার ক্যারেক্টার। আমরা প্রোগ্রাম যেভাবে ডেভেলপ করব সে সেইভাবে দিবে। আমরা প্রোগ্রামটা ডেভেলপ করার জন্য তিনটা অপশনকেই কন্ডিশনের মধ্যে স্যাটিসফাইড করব। কিভাবে করতে হয়, তিনটা কন্ডিশন এখানে কাজ করতেছে। একটা হচ্ছে মিড পজিশনের ভ্যালু নেওয়া, আর একটা হচ্ছে হয় মিডের নিয়ারেস্ট দুইটা ভ্যালু নেওয়া, আর একটা হচ্ছে লেফটের দুইটা ভ্যালু অথবা রাইটের ভ্যালু। এই যে চারটা কন্ডিশনকে ইফের মধ্যে কিভাবে কন্ডিশনটা কাজ করবে, কন্ডিশন চারটা, কিন্তু চারটাই যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই তো ট্রু, তাই না? এটাকে ইফের মধ্যে বা কন্ডিশনের মধ্যে কিভাবে দেয়, অর গেট ইউজ করতে হয়। অর মানে কি, যে কোনো একটা ট্রু হলেই ট্রু। ইফের কন্ডিশনে চারটাকে অর কন্ডিশনে ইউজ করতে হবে। অরের হলে যে কোনোটা ট্রু হবে সেটাই কাজ করতে থাকবে। এটা কিন্তু কোডিং এ কঠিন না, কোডিং এর চারটা অর কন্ডিশনে লাগায় রাখো, যেটা ট্রু হবে একটা ট্রু হলেই নিয়ে দিবে, যখন যেটা ট্রু হবে সেটাই নিয়ে দিবে। বুঝাইতে পারছি? তো একইভাবে সবগুলো করা যেতে পারে। এইগুলো করতে গেলে ওই রকম কলিশন প্রবলেম ক্রিয়েট হবে, ওই কলিশনেরও সলিউশন ওই একই, মানে ভিন্ন ভিন্ন মেথডে ভিন্ন ভিন্ন, কিন্তু কলিশন হবে। কলিশন হওয়া কোনটা ছিল, যে আগে থেকে মেমোরিতে ডেটা আছে, পরে যখন আরেকটা ডেটা যাচ্ছে তখন কলিশন হচ্ছে। যেমন এইটার ক্ষেত্রে 27 নিলে এইটার সাথে কিন্তু যদি এই ডেটাটা 27 রাখতাম, তাহলে এই ডেটাটা রাখার সময় কলিশন হতো। কলিশন মেথডের মাধ্যমে বা নিয়ারেস্ট যেটা ব্ল্যাঙ্ক আছে সেই পজিশনে সে এই ডেটাটাকে 52-কে রেখে দিত। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সবাই কি বুঝতেছি? আর একটা এক্সাম্পল দিয়ে দেখি। 1 2 3 যদি এটা হয়, এটা কি স্কয়ার করলে 1 2 3, এটা কি স্কয়ার করলে আসে 15129। এটা যদি মিড পজিশন ধরি তাহলে আমরা শুধু 1 ইন্ডেক্সিং এ রাখতে পারি, অথবা আমরা এটাকে 52 তে রাখতে পারি, অথবা এটাকে 15, এটা কি রাখতে পারবো? রাখা যাবে না। বলা ছিল শুধু ইভেন হইলে পরে ওই কন্ডিশন করবে, কিন্তু যদি অড হয়, অড হলে কন্ডিশন দুইটার একটাই ফলো করতে হবে। শুধুমাত্র মিড পজিশন নিতে পারো, অথবা নিয়ারেস্ট নাম্বারটা নিতে পারো, শুধু নিয়ারেস্ট নাম্বার। অর্থাৎ এখানে আমরা নিতে পারি হচ্ছে 52 নিতে পারি না। যদি আমরা অড নাম্বার হয় তাহলে আমাদের সবসময় নিতে হবে মিড ভ্যালু, অবশ্যই শুধু মিড ভ্যালু নিব, অথবা মিডের নিয়ারেস্ট লেফট 1 বিট, অথবা মিডের নিয়ারেস্ট রাইট 1 বিট। তার মানে হচ্ছে এখানে নিতে পারবো হচ্ছে 51 অথবা 12। এটা মিডে গেলে 1 পজিশনে থাকবে, আর যদি আমরা এক্সেপশন পজিশনে ধরি তাহলে 51 এ অথবা 12 নাম্বার ইন্ডেক্সিং এ
রাখতে পারবে। বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি এইটার কন্ডিশনগুলো অনেক, কিন্তু কন্ডিশনগুলো একবার যদি কোডিংয়ে সেট করা যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো দেখে মনে হচ্ছে যে এত এত কন্ডিশন, বাট কোডিংয়ে একবার সেট করলে তোমার কিন্তু আর টেনশন নেই। সে কিন্তু প্রত্যেকটা কন্ডিশন কোনো না কোনো একটা কন্ডিশন ট্রু হবে, যেটা ট্রু হবে সেটাতেই নেবে। এটা করার সুবিধাটা হচ্ছে যখন যদি কলিশন হবে তখন দেখা যাবে কি একটা ডেটা যখন দেখবে যে এক মেথডে স্পেস পাচ্ছে না, সে তার আর একটা মেথডে কল করবে। যখন দেখবে যে সেটা দিয়ে হচ্ছে না, আরেকটাকে কল করবে, কোনো না কোনো একটাতে মিলে যাবে। এক্ষেত্রে আবার অনেক কন্ডিশন কমে যাবে। এই কারণে কন্ডিশনগুলো বেশি, এত বেশি থাকার কারণে ট্রু হওয়ার পসিবিলিটিটাও বেশি হয়। কোনো না কোনো এক জায়গাতে স্পেস পেয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের মিড স্কোয়ার। আর লাস্ট যেটা রয়েছে আমরা বলি ফোল্ডিং মেথড। ফোল্ডিং মেথডটা খুব সিম্পল, এটা দিয়ে শেষ করে দিচ্ছি। এখানে ফোল্ডিং মেথড হচ্ছে কি রকম, যদি আমাদের ফাংশনটা k হয় তাহলে আমাদের ইনফরমেশনটা হচ্ছে k1 প্লাস k2 প্লাস k3 প্লাস এভাবে প্লাস kn। মানে ব্যাপারটা হচ্ছে কি, যদি এই 52 এর ক্ষেত্রে ধরি তাহলে ফোল্ডিং মেথড অনুসারে এরকম হবে। এর ডেটা আছে কত 5 আর 2, এখানে 5 হচ্ছে k1, 2 হচ্ছে k2, এখানে 3 হচ্ছে k1, এটা k2, k3, k4। ইন্ডিভিজুয়াল ডেটা, ইন্ডিভিজুয়াল বিট হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সেগমেন্ট, ইন্ডিভিজুয়াল একটা সেগমেন্ট হচ্ছে একটা কি। অর্থাৎ এটা হবে 5 প্লাস 2, দ্যাট মিন্স 7 নাম্বার ইন্ডেক্সিং এ যাবে। এটা হবে 9 প্লাস 1, দ্যাট মিন্স 10 নাম্বার ইন্ডেক্সিং এ যাবে। এটা হবে 3 প্লাস 2 প্লাস 0 প্লাস 5, দ্যাট মিন্স 12 নাম্বার ইন্ডেক্সিং এ যাবে। বুঝাইতে পারছি? এইটার ক্ষেত্রে কেমন হবে ফোল্ডিং এ 1 প্লাস 2 প্লাস 3, দ্যাট মিন্স 7 নাম্বার ইন্ডেক্স 6 নাম্বার ইন্ডেক্সিং এ যাবে। এটা হলো ফোল্ডিং মেথড। ফোল্ডিং মানে হচ্ছে ওই ডেটা যতগুলো সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্টের ইন্ডিভিজুয়াল সামেশন। যদি একটা ডেটা এরকম হতো 70135, এত বড় একটা ডেটা, এটাকে যদি আমরা ফোল্ডিং মেথডে যাই তাহলে আমাদের ধরে নিতে হবে 7 প্লাস 0 প্লাস 1 প্লাস 3 প্লাস 5, যা আসবে তাই 60, দ্যাট মিন্স 16 নাম্বার ইন্ডেক্সিং এ যাবে। অর্থাৎ ফোল্ডিং মেথডটা অন্যান্য মেথডের চেয়ে অনেক সহজ। এই মেথডেও কলিশন হবে, অনেক ডেটা হবে, তাদের সামেশন করলে পরে ইন্ডেক্স সেম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওই কলিশনের মেথড অনুসারে সলভ করা পসিবল। প্রত্যেকটা মেথডের ক্ষেত্রেই মেমোরির স্পেস নষ্ট হতে পারে, কলিশন মেথডের মাধ্যমে সলভ করা পসিবল। এই মেথডটা একটু ডিভিজর মেথডে এবং মিড স্কোয়ার মেথডে একটু কন্ডিশনগুলো একটু বেশি পজিশন ধরে ধরে বের করতে হয়, কিন্তু একবার প্রোগ্রামিংয়ে যদি সেট করে দাও কোনো না কোনো একটা ট্রু হবে, কলিশন আমি করে যাবে। বাট যেটা আমাদের ফোল্ডিং মেথড এটা একটু ইজি, যেহেতু এটা বেশি ইজি এটার ডিসঅ্যাডভান্টেজটা অন্য দুই মেথডের চেয়ে একটু বেশি, কারণ এটাতে কলিশন সবচেয়ে বেশি হয়। ফোল্ডিং মেথডে কলিশন হয় সবচেয়ে বেশি, এই কারণে এটা তুলনামূলকভাবে অন্যান্য দুই মেথডের চেয়ে একটু কঠিন। তবে সবচাইতে এফিশিয়েন্ট মেথড হচ্ছে ডিভিজর মেথড। ফার্স্ট মেথডটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ মেথড, যেটা ইন জেনারেলি হ্যাশিং ফাংশনের এই মেথডটাই বেশি ইউজ করা হয়, ডিভিজর মেথডটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তবে যদি ডেটার পরিমাণটা কম হয় এবং সিকিউরিটির কথা চিন্তা করো, হ্যাশ টেবিলের মাধ্যমে ডেটা রাখার অনেক সিকিউর, যেটা লিনিয়ার সার্চিং এর চেয়েও অনেক সিকিউর হয়। কারণ এটা ক্রিপ্টোগ্রাফিতে ইউজ করা হয়, ক্রিপ্টোগ্রাফিতে এই হ্যাশিং মেথড ইউজ করা হয়। কারণ হচ্ছে ডেটাটাকে ক্রিপ্ট করার জন্য লিনিয়ার এবং বাইনারি মেথডগুলো সুইটেবল নয়। এই কারণে হ্যাশ টেবিলে এই যে কন্ডিশনগুলো, আমি কোন দুই ডিজিটটা ধরেছি, মিড পজিশনের কোন লেফটটাকে নিয়েছি না রাইটটাকে নিয়েছি নাকি নিয়ারেস্টটা নিয়েছি, এটা কিন্তু অন্য কাউকে বের করতে হলে সময় ব্যয় করতে হবে। ততক্ষণ আমি সেশন টাইম না দিলে তো সেটা আমার অ্যাক্সেস করতেই পারবে না। সো সিকিউরড বেশি হ্যাশ টেবিল। ক্রিপ্টোগ্রাফি ইউজ করার জন্য এই মেথডটা খুব বেশি ইউজ করা হয়।